নমস্কার বন্ধুরা, শিক্ষা গল্প আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ শিক্ষা গল্প আড্ডা ইউটিউব চ্যানেলের নিবেদন খাবার। রচনা ডক্টর নিত্যানন্দ মণ্ডল। ডক্টর মণ্ডল পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলা নিবাসী। বর্তমানে তিনি হাওড়া জেলার আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ে বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত। তিনি সাহিত্য চর্চার পাশাপাশি অন্যান্য অনেক সৃজনশীল কাজকর্ম করে থাকেন। আজ আমরা শুনব তার লেখা খাবার। শুরু হচ্ছে আজকের গল্প খাবার। ঘন্টুর মৃতদেহ আসবে বলে বহু লোক নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। কারো হাতে গাঁদা ফুলের মালা, কারো হাতে ধূপের প্যাকেট, কারো বা হাতে আবার দেশলাই। ঘন্টু দুদিন আগে রাজনৈতিক সংঘর্ষে মারা যায়। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় নদীর চরে ঘন্টু সর্দারের একটা ঘর আছে। ঘর বলতে মূলত বাঁশের খুঁটি দিয়ে একটা চালা, কঞ্চির বেড়ার গায়ে মাটি লেপা, খড়ের ছাউনি। বর্ষাকালে বৃষ্টির জল সবই প্রায় ঘরের ভিতরে ঢোকে। বউ আর দুই ছেলেকে নিয়ে সে থাকে। বিয়ে হয়েছে বছর চারেক আগে। এর মধ্যে দুটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে সে। বড় ছেলের বয়স ৩, ছোটটি ১ বছরের। সে মায়ের কোলে কোলেই থাকে। ঘন্টু গ্রামের রাজনীতি করে। একই রাজনৈতিক দল দুই ভাগে বিভক্ত। দুই দলের মধ্যে লড়াই হয় প্রতি বছর। কখনো পাড়া দখল, কখনো বা জোর করে লোকের জমিতে চাষ করা, কখনো বা গায়ের জোরে লোকের জমির ধান কেটে নেওয়া। এ সবই হয় গ্রামের রাজনৈতিক দাদাদের মদতে। স্থানীয় মাস্টারমশাই ঘন্টুকে নদীর চরে ঘর বাঁধার সময় টাকা দিয়ে সাহায্য করেছিল। সেই থেকেই সে মাস্টারমশাইয়ের ছায়াসঙ্গী। মাস্টারমশাই ন্যায়ের পথে চলেন, অন্যায় দেখলে রুখে দাঁড়ান। সেই কারণেই মাস্টারমশাইকে ঘন্টুর ভালো লাগে। এবার বর্ষাকালে ঝামেলা হতে পারে বলে খবর ছিল। তবুও ঘন্টু কাউকে পরোয়া না করে মাস্টারমশাইয়ের অসুস্থ মাকে নিয়ে ভ্যানে করে গ্রামীণ হাসপাতালে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুটা যাওয়ার পর অপর দলের লোকজন ঘিরে ধরে ঘন্টুকে। ঘন্টু ব্যাগের ভিতর হাত দিয়ে বলে, আয় দেখি কে আছিস। ঘন্টুর চিৎকার শুনে সকলে পালিয়ে যায়। ঘন্টুর কাছে সবসময় একটা দুনলা মেশিন থাকে, সেটার ভয় করে সকলে। তবে ঘন্টু কারোর ক্ষতি করে না, সকলের বিপদে বরং সে এগিয়েই আসে, অন্যায়ের প্রতিবাদ করে। মাস্টারমশাইয়ের সর্বক্ষণের পাহারাদার সে। ঘন্টু, উত্তম, প্রশান্ত, দীপেশ এদের সঙ্গে প্রায় প্রতিদিন মাস্টারমশাইয়ের বাড়িতে রাজনৈতিক আলোচনা হয়। কিভাবে এবার অন্য দলকে ঠেকানো যায়, পঞ্চায়েতে যাতে অন্য দল একটিও ভোট না পায় সেই কৌশলও তারা করতে থাকে। আলোচনা শেষে সামান্য ২-৪ পেগ চুল্লু বা হাঁড়িয়া পান করে বাড়ি ফেরে, আর বাড়ি ফিরে বউকে গালাগালি দিতে দিতে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠতে ৯টা বেজে যায়। উত্তম এসে সংবাদ দেয় ওরা বাইরে থেকে লোক আনছে। মাস্টারমশাইয়ের বাড়ি নাকি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ঘন্টু তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, দরজার চৌকাঠে হোঁচট খায়। বউ পুকুর ঘাটে বাসন মাজতে মাজতে চেঁচিয়ে বলে, দেখে শুনে চলতে পারো না? আসি বলেই বেরিয়ে পড়ে। আকাশে কালো মেঘের ঘন ঘটা, মনে হয় এখনই মহাপ্রলয় সৃষ্টি হবে। ঘূর্ণিঝড়ের মতো একটা কুণ্ডলীকৃত দমকা হাওয়া ঘন্টুর চারপাশে ঘুরতে থাকে। মনে হয় ঘন্টুকে এক্ষুনি উড়িয়ে নিয়ে যাবে। ঘন্টু দেখে অদূরে বহু লোক জড়ো হয়েছে। সামনে বাঁশের তৈরি পাটাতন দিয়ে আড়াল করে গুলি ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে আসছে। উত্তম, পার্থ, ঘন্টু তখন মাত্র ৩ জন। প্রশান্ত তখনও পর্যন্ত এসে পৌঁছায়নি।
ওরাও একটা বড় বাঁশের তৈরি ধান ঝাড়ার পাটাতন সামনে রেখে পজিশন নিয়ে বসেছে বাঁধের পাশে। উভয় পক্ষের বন্দুকের গুলির লড়াই চলতে থাকে। বিপক্ষে 100 জন থাকলেও ঘন্টুর বিরুদ্ধে কেউ এগিয়ে আসতে সাহস পায় না, কারণ সবাই জানে ঘন্টু একাই 100। 6 ফুট লম্বা, গায়ের রং কুচকুচে কালো, টিকালো নাক, মাথায় ঘন একরাশ লম্বা চুল। 2-10 জনকে সে একাই খালি হাতে ঘায়েল করে দিতে পারে। সহজে তার সঙ্গে কেউ পেরে ওঠে না। তার লক্ষ্য অব্যর্থ, গুলি কখনো মিস হয় না। গুলির লড়াই যখন চরমে পৌঁছে গেছে, বিপক্ষ পার্টি যখন পিছু হটতে শুরু করেছে, এমন সময় মাস্টারমশাই একটা চিঠি লিখে পার্থর ভাই সৈকতের হাত দিয়ে পাঠিয়ে দেয়। তাতে কি লেখা আছে জানতে চায় ঘন্টু। ঘন্টু ভেবেছিল মাস্টারমশাই হয়তো তাদের উৎসাহ দিয়ে চিঠি পাঠিয়েছে। হয়তো মাস্টারমশাই লিখেছেন কেউ যেন ফিরে না যেতে পারে, সকলকে শেষ করে দিবি, এমনটাই হয়তো নির্দেশ পাঠিয়েছেন। ঘন্টু চিঠিটা পড়তে বলে। সৈকত চিঠি পড়ে। গুলি যেন কারোর গায়ে না লাগে। স্তব্ধ হয়ে যায় ঘন্টু। চিঠির এই নির্দেশ, এই জন্য তার আজন্ম সাধনা। মাস্টারমশাই এই নির্দেশ পাঠিয়েছেন। কি চায় মাস্টারমশাই? বুঝে উঠতে পারল না ঘন্টু। তার গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। তবে তাই হোক বলেই ঘন্টু পাটাতনের আড়াল থেকে মাথা উঁচু করে বলে, চালা তোরা গুলি চালা। গুলি নাকের নিচ দিয়ে ঢুকে মাথার পিছন দিক দিয়ে বেরিয়ে যায়। উত্তম ও পার্থ ঘন্টুর মৃতদেহের ওপর চেপে বসে গুলির লড়াই করতে থাকে। বিপক্ষ পার্টি বুঝতে পারলে একেবারে দুর্মুষ করে চলে যাবে, তাই সুচতুরভাবে ঘন্টুর গলা নকল করে হাঁক দিতে থাকে, ধর শালাকে, ধর শালাকে। থানায় খবর পাঠায় মাস্টারমশাই। পুলিশ এসে দেখে তখনও গুলির লড়াই চলছে। পুলিশ দেখে সকলে পালিয়ে যায়। ঘন্টুর মৃতদেহ আগলে উত্তম, পার্থ, প্রশান্তরা বসে থাকে। মৃতদেহ পোস্টমর্টম করতে মোমিনপুর নিয়ে যায়। দিন দুয়েক আগের সেই মৃতদেহ আজ বোটে করে আসছে। সাথে আসছেন মাস্টারমশাই। বোট ঘাটে পৌঁছালে কান্নার আওয়াজ উঠতে থাকে। মাঝে মাঝে আওয়াজ ওঠে, ঘন্টু তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। ইউনিয়ন মাঠের দক্ষিণ পশ্চিম কোণে কবর দেওয়া হয় ঘন্টুকে। একটা রাজনৈতিক দলের পতাকা বেদির ওপরে তুলে দেওয়া হয়। মাথা নত করে সকলে কুর্নিশ জানায়। মাস্টারমশাই প্রতিশোধ নেওয়ার শপথ বাক্য পাঠ করান। মাথা নত করে সকলে বাড়ি ফিরে যায়। ঘন্টুর বউ কাঁদতে থাকে। তার চোখের জল আর ফুরোয় না। বছর আসে, বছর যায়, রাজনৈতিক পালাবদল ঘটে যায়, ঘন্টুরা লাশ হয়, নিয়মের কোনো পরিবর্তন হয় না। শুধু রঙের জামা পাল্টানোর খেলা চলে। সবই সময়। বড় ছেলে কথা বলতে শিখেছে। তোর বাবা কোথায় জিজ্ঞাসা করলে বলে, বাবা কলকাতায় গেছে খাবার আনতে। ঘন্টুর বউ চোখের জল ফেলে। নদীর চরের ভাঙা বেড়ার ফাঁক দিয়ে সেই কান্না নোনা হাওয়ায় মিলিয়ে যায়। বাবা কলকাতায় গেছে প্রতিধ্বনিত হতে থাকে সারা বাড়িতে। ছোট ছেলে অস্ফুট স্বরে বলে, বাবা খাবার আনবে। নমস্কার বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন খাবার।